আজকে আমরা ওই গ্রাফ যেটা তোর করার ব্যাপার আছে, গ্রাফ GRAPH, গ্রাফ যার বাংলা শব্দ লেখচিত্র, এটার মধ্যে কাজ করব। প্রথমে আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির গোড়ার বিষয়। স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির মূল ভিত্তি হচ্ছে গ্রাফের ধারণা আর কি। তো স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে সেটা প্রথমে আমরা জানি। গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্যে কি করা হয়, কোনো জ্যামিতিক চিত্রের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়, তা হলো স্থানাঙ্ক জ্যামিতি। কি বললাম? গণিতের যে শাখা, গণিতের বিভিন্ন শাখা আছে। হ্যাঁ, গণিতের বিভিন্ন শাখা যেমন পাটিগণিত, বীজগণিত, হ্যাঁ, তারপরে তার উপপাদ্য। গণিতের বিভিন্ন শাখা বলতে কি, পাটিগণিত রয়েছে, বীজগণিত রয়েছে, হ্যাঁ, তোমার সম্পাদ্য রয়েছে, উপপাদ্য রয়েছে, পরিমিতি রয়েছে। এরকম স্থানাঙ্ক জ্যামিতি একটা শাখা আছে। কি লিখলাম? গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্যে কোনো জ্যামিতিক চিত্রের বিভিন্ন সমস্যা, একটা জ্যামিতিক চিত্র মনে একটা ত্রিভুজই মনে কর হলো। এই ত্রিভুজের বিভিন্ন সমস্যা কি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা আমরা পরিমিতিতে বের করা শিখেছি, স্থানাঙ্ক জ্যামিতিতে বার করা যাবে। স্থানাঙ্ক জ্যামিতি যেটা হবে, ওই আমরা যেটা শিখেছি তাদের ত্রিভুজ শিখিনি, এখনও শিখবো আগামী কদিন পরে। যে ত্রিভুজে যদি 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করা যায়, পরিসীমা বার করা যায়। এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে না, অন্য কি বিন্দু দেওয়া থাকবে। মানে ত্রিভুজটা যে গঠিত হবে, ওর ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু, সে 3টে শীর্ষবিন্দুর অবস্থান বলা থাকবে। সেই অবস্থান দিয়েও বিভিন্ন রকমের ওই ত্রিভুজ সম্পর্কে উত্তর বার করা যাবে। একটা ত্রিভুজের ওই 3টি শীর্ষবিন্দুর অবস্থান দেখে ত্রিভুজের ক্ষেত্রফল কত, পরিসীমা কত, ভর কেন্দ্র কোথায়, এরকম বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে পারবো। সেটা বলছি, গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্যে কোনো জ্যামিতিক চিত্রের বিভিন্ন সমস্যা সমাধান করা হয় তাকে বলে স্থানাঙ্ক জ্যামিতি। বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ বিখ্যাত গণিতজ্ঞ কে রেনে রেনে ডেকার্তেস, রেনে ডেকার্তেস কি করেছেন? স্থানাঙ্ক জ্যামিতির সূচনা এবং
সূচনা করেছিলেন ছিলেন এবং এবং বিষয়টির উন্নতি ঘটিয়েছিলেন। কি বললাম? বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ রেনে ডেকার্তেস স্থানাঙ্ক জ্যামিতির সূচনা করেছিলেন। উনি প্রথম গণিতের বিষয়টাকে এনেছে, তারপরে কি হলো, এবং বিষয়টির উন্নতি ঘটিয়েছিলেন, মানে ওটাকে আরও অনেক বিষয় ওর মধ্যে থেকে তুলে ধরেছিলেন। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতির দুটি শাখা আছে। স্থানাঙ্ক জ্যামিতির দুটি শাখা, একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যার ইংরেজি শব্দ টু ডাইমেনশনাল, DIMENSIONAL, এটার বানানটা আমি দেখে নেবো একটু। টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট NAT জিওমেট্রি, অর্পণ দেখতো বানানটা, ডাইমেনশনাল বানান, জিওমেট্রি GEOMETRY, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। আর এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যেটার নাম হচ্ছে থ্রি ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশন, DIMENSIONAL, ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, GEOMETRY, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। আমরা এই থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে এখানে কোনো কথা বলবো না। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, আমাদের যে গ্রাফটা ব্যাপারটা হবে সেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির উপরে হবে। তো স্থানাঙ্ক জ্যামিতির যে শাখাতে, স্থানাঙ্ক জ্যামিতির যে শাখায় কি করা হবে, সামতলিক বিভিন্ন জ্যামিতিক চিত্রের বিভিন্ন সমস্যা বীজগণিতের সাহায্যে সমাধান করা হয়েছে, তা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এবারে বিষয়টা পড়তে গেলে আমাদের যেটা লাগবে, সমতল। যেমন আমার এই হোয়াইট বোর্ডটা একটা সমতল, তুমি যখন ক্লাসে থাকবে, ক্লাসের বোর্ডটা একটা সমতল, তোমাকে যে গ্রাফ খাতা দেওয়া হবে, গ্রাফ পেপার, ওটা একটা সমতল, ঠিক আছে? তাই ওখানে সমতলে কোনো একটি বিন্দুর অবস্থান স্থির করতে, কোনো সমতলে একটি বিন্দুর অবস্থান স্থির করতে কি করা হয়, দুটি পরস্পরছেদী ছয় একার দয়হস্যি, দুটি পরস্পর লম্বচ্ছেদী
সরল রেখার সাহায্য নেওয়া হয়। কোনো সমতলে একটি, এই যে বোর্ডের মধ্যে মনে কর আমার এই যেখানে যে গর্তটা আছে, ছেড়ে দে, এখানে একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু, মনে করো পি একটা সমতলে বিন্দু আছে। এই বিন্দুটার অবস্থানটা কোথায়? এই যেখানে যে বিন্দুটা দিলাম আমি, এই বিন্দুটার অবস্থানটা কোথায় এটা বোঝানোর জন্য কি করা হবে, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা, এরকম একটা লাইন আর একটা এরকম লাইন, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এরকম দুটি পরস্পর লম্বচ্ছেদী সাহায্য নেওয়া হয়। তো অনুভূমিকভাবে থাকা দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা, কী সরলরেখাগুলো? না এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এর সাহায্য নেওয়া হয়। দেখতেই পাচ্ছিস যেরকম দেখালাম বোর্ডে, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নেওয়া হয়। অনুভূমিকভাবে থাকা, অনুভূমিকভাবে থাকা, কে অনুভূমিকভাবে আছে? অনুভূমিকভাবে থাকা, মাটির সঙ্গে সমান্তরালভাবে কে আছে? অনুভূমিকভাবে থাকা এক্স ড্যাশ ও এক্স সরল রেখাটিকে বলে এক্স অক্ষ এবং উলম্বভাবে থাকা, উলম্ব হস্যু ল ময় বয়, উলম্বভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ সরল রেখাটিকে বলে ওয়াই অক্ষ। যেটা অনুভূমিকভাবে আছে যেটা এক্স অক্ষ, যেটা খারাপভাবে আছে এটা ওয়াই অক্ষ। তাহলে এই লাইনটার নাম কি দাদারে? এটা বলো এক্স অক্ষ, আর এটা আছে ওয়াই অক্ষ। আর এটা একটা কিছু জিনিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুকে বলা হয়, কি বলে? মূল বিন্দু, ময়দীর্ঘ মূল বিন্দু, যার ইংরেজি শব্দ অরিজিন, ORIGIN, অরিজিন। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি? মূল বিন্দু। খাতায় লেখার আগে লেখাগুলো আরেকবার মন দিয়ে পড়বো, ওইদিকে বোর্ডে ধারা চলে যা। আচ্ছা, এখানে ডাইমেনশনাল বানানটা DIMENSIONAL SIONAL, ডাইমেনশনাল। আর সমতলিক লয়হস্যি ক। আচ্ছা, এই ডাইমেনশন বানানটা SIO হবে, এখানে টি লিখে ফেলেছিলাম, ওটা SIO হবে, ডাইমেনশন। এবার দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এঁকে ফেলো, পরস্পর লম্বচ্ছেদী দুটি সরলরেখা। তোমার কাছে যে খাতা রয়েছে প্লেন পেপার, সেখানে দুটি পরস্পর লম্বচ্ছেদী, স্কেল পেন্সিলে আঁকবে, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার এক্স ড্যাশ ও এক্স, এই সরলরেখাটার নাম হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ সরলরেখাটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। আর কি বললাম আমরা? এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দুর নাম হচ্ছে মূলবিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছক্কাগোজকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি করে? কোনো সমতলকে চারটি
অঞ্চলে ইয় চয় অঞ্চলে বিভক্ত করে, বিভক্ত করে, তাই করেছে না দেখতো। এবার কোন এক্স ও ওয়াই, আচ্ছা এক্স ও ওয়াই বলে দিই, এক্স ও ওয়াই কৌণিক অঞ্চলটিকে, কৌণিক কয়কার মধ্যনয় শিক, কৌণিক অঞ্চলটিকে বলে প্রথম পাদ, প্রথম পাদ পয়াকার দ ফার্স্ট কোয়াড্রেন্ট, FIRST কোয়াড্রেন্ট, QUADRANT, মানে কোন জায়গাটা, এক্স ও ওয়াই কৌণিক, এই যে এই জায়গাটা, এইটা কৌণিক অঞ্চল না, একটা কোণ তো 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে প্রথম পাদ। সমর্থন পাবো, গৌরব বলছে কি সমর্থন দিচ্ছে, এক্স ও ওয়াই কৌণিক অঞ্চলকে প্রথম পাদ, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে দ্বিতীয় পাদ। লক্ষ্য রাখো, এটার নাম কি দেব, গৌরব সিং, এটার কি নাম দেব, এই জায়গাটার নাম কি দেব, এটা দ্বিতীয় পাদ। এটা কি বুঝাবো কি করে, দ্বিতীয় পাদ কি লিখবো, এক্স ড্যাশ ও ওয়াই কৌণিক অঞ্চলটিকে বলা হয় দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরে এই নিচেরটা, এটা তৃতীয় পাদ, এটার কি নাম বলবো, শতবিশাভর, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলটিকে বলা হয় তৃতীয় পাদ, তৃতীয় পাদ। তাহলে বাকি যেটা পড়ে থাকলো, আমার এই যে কাটা কাটা জিনিসটা দিলাম, এটার নাম হচ্ছে চতুর্থ পাদ। এটার নাম কি দেবো, দেবায়ন বিশ্বাস, আরে চতুর্থ পাদ তো বলবো, জায়গাটা বুঝাবো কি করে, চতুর্থ, হ্যাঁ এক্স ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলকে বলা হয় চতুর্থ পাদ, চতুর্থ পাদ। বেশ, এবার হচ্ছে লেখা বন্ধ রাখো। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা সমতলকে 4টি অঞ্চলে ভাগ করে, কোনটা প্রথম পাদ, কোনটা দ্বিতীয় পাদ, কোনটা তৃতীয় পাদ, কোনটা চতুর্থ পাদ, এটা আমরা নজরে আনলাম। এবার মূল বিন্দু থেকে, মূল ময়দীর্ঘ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ধনাত্মক ধরা হয়, কি ব্যাপারটা বললাম, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব ধনাত্মক ধরা হয়, এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ না এক্স অক্ষ বরাবর বাম দিকে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ঋণাত্মক ধরা হয়। একে পাত্তা দিতে বল, এটাকে পছন্দ না হলে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, মনে কর সমান দূরে কতগুলো বিন্দু নিলাম, আমরা বাস্তব সংখ্যা পড়ে এসেছি, সমান দূরে এই যে বিন্দুটা, মনে কর এই যে এই বিন্দুটা মূল বিন্দুর ডান দিকে এক্স অক্ষ বরাবর 2 ঘর দূরে আছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে +2 মানে এইটুকুন দূরত্ব +2। এই বিন্দুটা কত ঘর দূরে আছে, মনে কর বি বিন্দুটা কত ঘর দূরে আছে,
4 ঘর, তাহলে এটা +4। মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যে বিন্দুগুলো হবে সেটা দূরত্ব ধনাত্মক ধরা হবে। যদি এবার এইদিকে বায় তারাফ আসি, বায় তারাফ এই যে বিন্দুটা, এই বিন্দুর মানে সি বিন্দু, এটা মূল বিন্দু থেকে বাঁ দিকে এসছি কত ঘর, তাহলে এটা হচ্ছে -3। এই হচ্ছে গল্প। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যদি যায় তখন দূরত্ব ধনাত্মক, আর বাঁ দিকে আসলে দূরত্ব ঋণাত্মক ধরা হয়। আবার দেখ, মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর উপর দিকে অবস্থিত, ওয়াই অক্ষ বরাবর উপর দিকে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ধনাত্মক ধরা হয়, ধনাত্মক মানে প্লাস ধরা হয়। ব্যাপারটা বুঝি। আর নিচের দিকে ঋণাত্মক, আর নিচের দিকে কি হবে, নিচের দিকে দূরত্ব নিচের দিকে দূরত্ব ঋণাত্মক ধরা হয়। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে এই বিন্দুগুলো এদিকে দেখ, এই যে বিন্দুটা, এই বিন্দুটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আছে, তাহলে এই দূরত্বটা কত হবে, এটা +3। সমর্থন পাই। আবার নিচের দিকে যাই, 1 2 ঘর, 2 ঘর দূরে নিচে নামলাম, তাহলে নিচের দিকে 2 ঘর নামলে পরে এই দূরত্বটা কী হবে, -2। এটাই বোঝার চেষ্টা করেছি। যদি 5 ঘর নামি তাহলে -5 আর +5 হয়ে গেল। আচ্ছা, এইটুকু নয় খাতায় তোলা হোক। সমতলে এখানে ছক কাগজ লিখে নে, ছক কাগজে কোনো বিন্দুর অবস্থান স্থির করতে উপযুক্ত চিহ্ন সহ এ, বি আকারের এক জোড়া সংখ্যার সাহায্য নেওয়া হয়। কি বললাম, ছক কাগজটাও তোমার সমতল হবে। তুমি যে গ্রাফ পেপার তুমি দেখবে সেটা সমতল। ছক কাগজে কোনো বিন্দুর অবস্থান স্থির করতে উপযুক্ত চিহ্ন সহ এ, বি আকারের এক জোড়া সংখ্যার সাহায্য নেওয়া হয়। ছক কাগজে কোনো বিন্দুর অবস্থান স্থির করতে দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা সাপেক্ষ হবে। দুটি পরস্পর লম্বচ্ছেদী সরল রেখার সাপেক্ষে, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাপেক্ষে কী করা হয়, এ, বি আকারের একজোড়া সংখ্যার সাহায্য নেওয়া হয়। একে বলা হয় এ, বি বিন্দুর
ভুজ, আর বিকে বলা হয় এ কমা বি বিন্দুর কোটি, কয়কার টয় হস্যি। এ কমা বি একে বলা আছে এ কমা বি বিন্দুর ভুজ, বিকে বলা হয় এ কমা বি বিন্দুর কোটি। আরও ক্লিয়ার করব। ওয়াই অক্ষ থেকে উপযুক্ত চিহ্ন সহ ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলে বিন্দুটির ভুজ। উপযুক্ত চিহ্ন সহ এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলে বিন্দুটির কোটি। এবার ব্যাপারটা ক্লিয়ার করি। দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে সমান দূরে দূরে কতগুলো বিন্দু নিলাম আগে দেখে নে, পরে তোরা নিজেরা করবি। নিলাম, আবার বাঁ দিকেও নিলাম, উপরের দিকে নিলাম, সমান দূরে দূরে, আর নিচের দিকে। এবার দেখো এই যে বিন্দুটা আমি এখানে শক কাগজে নিয়েছি, এই বিন্দুটার অবস্থান বোঝানোর জন্য কি করা হচ্ছে, এক জোড়া এ কমা বি আকারের সংখ্যার সাহায্য নেব। এই বিন্দুটা পেতে গেলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে ক ঘর যেতে হয়েছে, 3 ঘর। 3 ঘর যাওয়ার পরে আমি কি উপরের দিকে আর উঠেছি, নিচের দিকে নেমেছি, তাহলে 0, 3,0, যেটাকে আমরা লিখব 30। 30 মানে এই বিন্দুটার এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক মানে চিত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 3,0। 3,0 বিন্দুটা এক্স অক্ষর উপরে আছে। দেখ মূল বিন্দু থেকে এক্স অক্ষ ধনাত্মক দিকে 3 ঘর দূরে আছে। এখানে কি লিখলাম, উপযুক্ত চিহ্ন সহ ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর হতো, ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, সেখান থেকে 3 ঘর দূরে আছে। দূরে বিন্দুটা যেটা রাখছে সেটা হচ্ছে ভুজ। আর এক্স অক্ষ থেকে দূরত্ব নেই, এক্স অক্ষের উপরেই বিন্দুটা আছে, এক্স অক্ষের উপরে থাকলে ওর দূরত্ব থাকবে না, ওই জন্য 0। যদি আমি এই বিন্দুটার কথা ভাবি, দে পাত্তা, এখানে এই যে বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক থেকে ক ঘর দূরে আছে, এটা 3 ঘর, 4, 5, 6, 7 ঘর। তা 7 ঘর দূরে বিন্দুটা যেটা আছে এক্স ওয়াই অক্ষ থেকে 7 ঘর দূরে আছে, এক্স অক্ষ থেকে কত ঘর উপরে আছে, কোনো ঘর নেই। তাহলে এটা হচ্ছে 70, এখানে সামনে প্লাসটা না দিলেও হবে, 70। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক তো, বি বিন্দু স্থানাঙ্ক 7,0। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 ঘর দূরে আছে, কিন্তু আর হ্যাঁ ওয়াই অক্ষ থেকে মানে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 7 ঘর দূরে আছে, কিন্তু এক্স অক্ষ থেকে কোনো দূরত্ব নেই, তাহলে কোটির মান 0। যদি আমরা এই বিন্দুর কথা পছন্দ করি, মনে করো সি বিন্দুটা, এই সি বিন্দুটা পেতে গেলে আমাকে কী করতে হবে, ওয়াই অক্ষ থেকে মূল বিন্দু থেকে কত ঘর বাদিকে আসতে হবে, 3 ঘর, এক্স অক্ষ ঋণাত্মক দিকে 3 ঘর আসতে হবে, আর ওয়াই এক্স অক্ষ থেকে উপর দিকে উঠতে হবে না, তাহলে -3,0 লিখবো বিন্দুটাকে। সি বিন্দু স্থানাঙ্ক লিখবো কি -3,0, কারণ -3,0 কোন বিন্দু -3,0 মানে আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ ঋণাত্মক দিকে 3 ঘর যাব, আর 0 মানে কোটির মান 0 মানে এক্স অক্ষর উপরে উঠবো না আর নিচেও নামবো না। এখানে কোটির মান 0 মানে এক্স অক্ষ থেকে উপরের দিকে উঠবো না, নিচের দিকেও নামবো না। পরে চলে আসে এই বিন্দুটার কথা, ওরে এই বিন্দুটা কী আছে, ঋণাত্মক দিকে 3, 4, 5, 6 ঘর দুছে, এটা মনে করো ডি বিন্দু, এর স্থানাঙ্ক তো -60। ডি বিন্দু স্থানাঙ্ক কত লিখব, -60 হলো। এবার এই যে বিন্দুটা আছে এটা মনে করো পি বিন্দু, এই যে পি বিন্দুটাকে পেতে গেলে আমাকে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যেতে হবে না, ওয়াই অক্ষ থেকে
ডান দিক বাদিকে যেতে হবে না, অর্থাৎ ভুজের মান শূন্য। ভুজের মান মূল বিন্দু থেকে যখনই আমি ওয়াই অক্ষ থেকে ডান দিকেও যাব না, পরে বাদিকেও আসবো না, তখন ভুজের মান। কিন্তু এই বিন্দুটা পেতে গেলে ওয়াই অক্ষের উপর মানে এক্স অক্ষ থেকে 4 ঘর, 1 2 3 4 ঘর উপরে উঠতে হবে। তাহলে প্রথমে ভুজ হচ্ছে শূন্য, কিন্তু কোটির মান 4 +4। তাহলে তোমার পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,4। যদি আমি এইখানকার এই বিন্দুর কথা বলি, মানে কিউ বিন্দু, এই কিউ বিন্দুটা পেতে গেলে আমাকে কী করতে? এই কিউ বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে। কিউ বিন্দুটা আছে কোথায়? ওয়াই অক্ষের উপরে আছে। কিউ বিন্দুটা পেতে গেলে আমাকে মানে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ডান দিকেও যাব না, বাঁ দিকেও যাব না, তাহলে ভুজ শূন্য। যদি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ডান দিকে যাই তাহলে ভুজ ধনাত্মক হবে, বাঁ দিকে এলে এক্স অক্ষ বরাবর ঋণাত্মক, কিন্তু যেতে হচ্ছে না, ওয়াই অক্ষের উপর বিন্দুটা আছে। তাহলে তাহলে ভুজ হচ্ছে শূন্য, কিন্তু কোটির মান কত? 6 ঘর উপরে আছে। নিচের দিকে যদি বিন্দুটা এরকম একটা বিন্দু ছিল, আমার আর বিন্দুটা নিলাম আর, এই যে আর বিন্দুটা কী হচ্ছে? তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত? কিউ বিন্দু স্থানাঙ্ক 0,6। আর বিন্দু স্থানাঙ্কটা কত? আর বিন্দুটা পেতে গেলে আমাকে 3 ঘর নিচে না যেতে হবে, কিন্তু মূল বিন্দু থেকে ওয়াই অক্ষর সাপেক্ষে ডান দিকে বাঁ দিকে যেতে হবে না। তাহলে ভুজ শূন্য, কোটির মান -3। একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো, এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুর ক্ষেত্রে, নজর বোর্ডের দিকে, এই যে বিন্দুটা, এই যে এই দ্বিতীয় সংখ্যাটা কি? দ্বিতীয় সংখ্যাটা 0। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান, কোটির মান তোলাবাজ 0। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0, তাই দেখাচ্ছে এখানে। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান 0। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান 0। বুঝতে পারছি। আরেকটা হচ্ছে মূল বিন্দু স্থানাঙ্ক। মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0,0। কেন রে ভাই? এই যে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, কারণ মূল বিন্দুটা পেতে গেলে আমাকে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ডান দিকে যেতে হবে না, বাঁদিকে আসতে, এক্স অক্ষ থেকে উপরে যেতে আর নিচে নামতে। তাহলে কি হবে? এবার তোমার কাছে ছক কাগজ আছে, গ্রাফ পেপার যারা এনেছো তারা গ্রাফ পেপারের মাঝখানটা করে যে মোটা দাগ আছে, মোটা দাগ বরাবর একটা যোগ চিহ্ন বানাও। গ্রাফ পেপারের মোটা দাগ বরাবর একটা যোগ চিহ্ন বানাও মাঝখানটা করে। যারা গ্রাফ পেপার এনেছে, তোর গ্রাফ পেপার নেই, তাহলে কি করে করবি? এমনিতে করলে অসুবিধা হবে। ধার না, ওই যে ওইটা খাতার থেকে ছিঁড়ে নে, নতুন খাতা কিনবে। আপনি মাঝখানে একটা পাতা ছিঁড়ে ওকে দুজনকে দিয়ে দে, থাক, ওটা ছিঁড়ে দে, ওটা দুজন ভাগ করে নিয়ে নেবে। তুই ছিঁড়িস না, ওটা জমা রাখ, স্টোর করে রাখ, দে, আবার যেদিন কেউ আসবে না তখন পাবে, দে ওকে, দেখ। মোটা দাগের উপর দাগ টানার পরে আমার ছক কাগজে এইরকম সব রয়েছে। এই একটা দাগ আছে, 1 ঘর, 2 ঘর, সমান দূরে দূরে দাগ টানা আছে।
তোমার গ্রাফ পেপারে রয়েছে, আমি গ্রাফ পেপার বানিয়ে নিচ্ছি। 3 4, পঞ্চম দাগটা একটু মোটা আছে, পঞ্চম দাগ। আবার 6 7 8 9 10, 10 নম্বর দাগটা মোটা আছে। বাই তরফ 1 2 3 4, পঞ্চম দাগটা একটু মোটা আছে। থাক, এবার উপর দিকে যাই। 1 2 3 4, পঞ্চম দাগ একটু মোটা আছে। আর যাবে না, নিচের দিকে নামে। পঞ্চমটা বড়। এবার দেখো, আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি ওয়াই অক্ষটাকে স্পষ্ট করার জন্য কি করব, 2বার 3বার করে দাগটা নিই। ওয়াই অক্ষ এক্স অক্ষ স্পষ্ট হয়ে ধরা দিল। তোমার গ্রাফ পেপারে তুমি স্পষ্ট করে ধরা দিয়েছো এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার দেখ, এই যে বিন্দুটা আছে দাদারে, এই যে বিন্দুটা পি বিন্দু, এই পি বিন্দুটা পাওয়ার জন্য ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে যেতে হবে? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ সমান্তরালে আর কি। 1 2 3 4 5, তাহলে 5 ধনাত্মক দিকে 5 ঘর। তাহলে এখানে প্রথমে 5 লিখবো, মানে ভুজের মান 5। এই বিন্দুটাকে পেতে গেলে এক্স অক্ষ থেকে কত ঘর উপরে উঠতে হবে? 1 2 3 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4, 5,4। প্রথম পাদে বিন্দুটা কি আছে, যে পি বিন্দুটা লিখেছি আমি, যেখানে বিন্দুটা দিয়েছি সেখানে এই বিন্দুটা পাওয়ার জন্য আমাকে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ ধনাত্মক দিক বরাবর কত ঘর সরতে হয়েছে? এখানে এক্স অক্ষ ধনাত্মক দিক বরাবর কতটা, এক্স অক্ষ সমান্তরালে আর কি। এক্স অক্ষ সমান্তরালে 5 ঘর ডান দিকে সরতে হয়েছে, ধনাত্মক দিকে 5 ঘর সরতে হয়েছে। তাহলে ভুজের মান 5। এক্স অক্ষ থেকে কত ঘর উপরে উঠতে হয়েছে? উপরের দিকে, মানে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 4। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 5,4। এই যে বিন্দুটা গৌরব, এই দেখ, এই যে বিন্দুটা আমি লিখলাম, এটা মনে কর কিউ বিন্দু। এই বিন্দুটাকে পাওয়ার জন্য ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে যেতে হবে? এক্স অক্ষ সমান্তরাল দিকে। 1 2 3, ভুলভাল বকছি, 3। তাহলে এখানে লিখবো 3 লিখবো প্রথমে। এবার এক্স অক্ষ থেকে কত ঘর উপরে? 1 ঘর। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 1। তাহলে প্রথম পাদে যে বিন্দুগুলো, প্রথম পাদে যতগুলো বিন্দুই হবে, প্রথম পাদে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজ ধনাত্মক, কোটীয় ধনাত্মক। প্রথম পাদে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ ধনাত্মক ও কোটি ধনাত্মক চিহ্নযুক্ত সমর্থন পাবো। প্রথম পাদে অবস্থিত যে কোনো বিন্দু, যদি বিন্দুটা আমরা এইরকম জায়গায় হতো, এই বিন্দুটা এখানে যদি হতো গৌরব, তাহলে কী দেখতে পাচ্ছি? এই বিন্দুটাকে, এই বিন্দু আমরা আর লিখলাম। এই বিন্দুটা কী আছে? ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে আছে? 2 ঘর। তাহলে ভুজ হচ্ছে 2। আর এক্স অক্ষ থেকে কত ঘর উপরে আছে? 1 2 3 4 5। তাহলে এটা বিন্দুটা হচ্ছে 2,5। এই ভুজ কোটি অন্যভাবে স্থির করা যেতে পারে। আমি যে বিন্দুটা বলছি ওই বিন্দু থেকে আমি সোজা নেমে আসবো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষর দিকে নেমে আসবো। সোজা যদি নেমে আসলাম, যে দূরত্বটা হবে সেটা হচ্ছে কোটি। ওখান থেকে এবার মূল বিন্দু যাব, যে লম্বটা টেনে নামবো, লম্ব বরাবর নামবো, সেখান থেকে ওটা ভুজ হয়ে যাবে। অন্যভাবে করলে হবে। আবার এদিকে দেখ, এবার এই যে বিন্দুটা আছে এইখানটা থাক, এই বিন্দুটা, এটা মনে কর এম বিন্দু। এই এম বিন্দুটা পেতে
আমাকে কি করতে হবে, ওয়াই অক্ষ থেকে কি করতে হচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে যেতে হচ্ছে না ঋণাত্মক দিকে আসতে হচ্ছে? কত ঘর আসতে হচ্ছে? দু ঘর। তাহলে এর ভুজ হচ্ছে -2, ভুজ হচ্ছে কত? -2। আর এক্স অক্ষ থেকে কত ঘর উপরের দিকে আছে? ধনাত্মক দিকে 2 ঘর, তাহলে +2। যদি এই বিন্দুটা পেতে চাও শতভিসা ভর, এটা এন বিন্দু, এই বিন্দুটা পেতে গেলে ওয়াই অক্ষ থেকে কত ঘর বাঁদিকে আসতে হবে? 1 2 3 4 5, 5 ঘর, ঋণাত্মক দিকে 5 ঘর, তাহলে -5। আর কোটির মান কত উপরের দিকে? 1 2 3 4 +4। তাহলে কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় পাদে এই বিন্দুগুলো কোথায় আছে বলো? দ্বিতীয় পাদে অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ভুজগুলো কি চিহ্নযুক্ত বলো? ঋণাত্মক চিহ্নযুক্ত। আর কোটিগুলো দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ ঋণাত্মক চিহ্নিত, ঋণাত্মক তয়ময় ক চিহ্নযুক্ত, এবং কোটি কয়কার টয় হস্যি, কোটি ধনাত্মক চিহ্নযুক্ত। এবার আমরা চলে আসি কি তৃতীয় পাদের দিকে চলে আসি। মনে কর এখানে একটা বিন্দু নিলাম, এটা মনে কর ডি বিন্দু। এই ডি বিন্দুটা পাওয়ার জন্য আমাকে কি করতে, প্রথমে ওয়াই অক্ষ থেকে কত ঘর বাঁদিকে আসতে হবে? ঋণাত্মক দিকে। ওয়াই অক্ষ থেকে প্রথমে এক্স অক্ষর সমান্তরাল দিকে কত ঘর আসতে হচ্ছে? 1 2 3 ঘর। তার মানে এর ভুজ হচ্ছে -3। আবার এক্স অক্ষ থেকে কত ঘর নিচের দিকে যেতে হচ্ছে? আর নিচের দিকে মানে ঋণাত্মক 2 ঘর, তাহলে -2। ডি বিন্দু স্থানাঙ্ক তো -2, মানে ভুজ হচ্ছে -3, কোটি -2। এই যে বিন্দুটা আছে এর গৌরব, এটা মনে কর এই বিন্দু, এই বিন্দুটা পেতে গেলে কি দেখতে পাচ্ছি, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ ঋণাত্মক দিকে কত ঘর যেতে হবে? এখান থেকে পা দিলাম প্রথমে 1 2 3 4 5 6, আর তার মানে কি ভুজ হচ্ছে -6। আর এখান থেকে কত ঘর এক্স অক্ষ? 1 2 3 4, এরকম, মানে এক্স অক্ষ থেকে 4 ঘর নিচের দিকে নামতে হচ্ছে, -4। একটা জিনিস তাকিয়ে দেখ, কোনো বিন্দুর অবস্থান পাওয়ার জন্য আমরা অন্য পথে এগোতে পারি। কীরকম? মনে কর এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমি জানতে চাইছি, তাহলে এই বিন্দুটার অবস্থান জানার জন্য আমি কী করব? মনে কর এটা এফ বিন্দু, প্রথমে এখান থেকে চলো লম্ব টেনে যাই, এক্স অক্ষ বরাবর পৌঁছাই, এক্স অক্ষ বরাবর পৌঁছালাম। এই যে দূরত্বটা হলো, এই দূরত্বটা কি এক্স অক্ষ থেকে নিচের দিকে দূরত্বটা আছে, তাহলে এটা যে কোটি হবে, কত ঘর? 1 2 3 4 5 6, তাহলে কোটির মান 6, -6। প্রথমে কোটির মান লিখলাম, ভুজ লিখলাম না। এবার এই যে যেখানে গিয়ে পৌঁছালাম, মূল লম্বের যে লম্ব বরাবর গেলাম আর কি, এক্স অক্ষের সঙ্গে লম্ব বরাবর গিয়ে পৌঁছালাম, এখান থেকে মূল বিন্দু দূরত্বটা কত? 1 2 3 4 5 6 7, 7 ঘর ঋণাত্মক দিকে আছে বিন্দুটা। এই বিন্দু দূরত্বটা কত? মূল বিন্দু থেকে এক্স অক্ষ ঋণাত্মক দিকে 7 ঘর, তাহলে -7। এইভাবে করলেও হবে। যে বিন্দুর কথা বলা হচ্ছে সেই বিন্দু থেকে প্রথমে আমি এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব যাব, এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব যাব, মানে এক্স অক্ষ বরাবর খাড়া দূরত্ব যাব। কত ঘর গেলাম? যত ঘর ছক কাগজ কথা বলে দেবে, যেটা দূরত্ব সেটা হচ্ছে কোটি, আর সেখান থেকে মূল বিন্দু দূরত্বটা হচ্ছে ভুজ। এবার যে বিন্দুটা এখানে রইল আমার, এখানে যেমন হচ্ছে এটা মূল বিন্দুর থেকে এক্স অক্ষ ঋণাত্মক দিকে 7 ঘর দূরে আছে, সেই জন্য এটা -7 হচ্ছে ভুজ। তাহলে তৃতীয় পাদে কি দেখতে পাচ্ছি? গৌরব কি দেখতে পাচ্ছে? তৃতীয় পাদে কি দেখছে? তৃতীয় পাদে অবস্থিত তোলাবাজ যে কোনো বিন্দুর অবস্থল যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি উভয়েই ঋণাত্মক চিহ্নযুক্ত, ঋণাত্মক চিহ্নযুক্ত।
এবার আমরা চলে আসি এইদিকে চতুর্থ পদে। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে পাওয়ার জন্য, এই বিন্দুটা মনে কর এস বিন্দু বলছি, এই বিন্দুটা পাওয়ার জন্য এর স্থানাঙ্কটা বোঝাতে চাইছি আমি। তাহলে এখানে কি হচ্ছে, দুটো পথ, একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে প্রথমে দূরত্ব দেখা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব দেখলে কত হবে, এটা 1 2 3 4 5 5 ঘর, এবং এইটা কি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ ধনাত্মক দিকে 5 ঘর গেলাম, তাহলে +5, এখানে +5, প্লাসটা দিতে হবে না। আর এক্স অক্ষ থেকে দূরত্ব 2 ঘর, তাহলে -2। এক্স অক্ষ থেকে নিচের দিকে নামছি, নিচের দিকে বিন্দুটা পাচ্ছি, নিচের দিকে ঋণাত্মক, এক্স অক্ষ থেকে নিচের দিকে গেলে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষর উপরের দিকে উঠলে ধনাত্মক। এই যে বিন্দুটা আছে গৌরব, এটা মনে কর টি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক কী করে বলবি? ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে আছে, বুঝে বলছিস না আমাদের বলছিস 3 ঘর। এখান থেকে এক্স অক্ষটা কত ঘর দূরে উপরে আছে, 4 ঘর, তাহলে -4 হবে, কারণ এই বিন্দুটার চতুর্থ পদে আছে। এটা পেতে গেলে আমাকে এক্স অক্ষ থেকে ঋণাত্মক দিকে নামতে হবে। তাহলে কি দেখছি, চতুর্থ পদে অবস্থিত যে কোনো বিন্দুর, চতুর্থ পদে অবস্থিত যে কোনো বিন্দুর কি ভাই, ভুজ ধনাত্মক এবং কোটি ঋণাত্মক চিহ্নযুক্ত, ঋণাত্মক চিহ্নযুক্ত। এদিকে আমাকে বলো গৌরব, আমি 7,9 একটা বিন্দু লিখলাম, বিন্দুটির অবস্থান কোথায়? 7,9 বিন্দুটি কোথায় আছে, কি করে বুঝলি? প্রথম পাদে অবস্থিত। কি করে বুঝলি? ভুজ কোটি দুটোই ধনাত্মক, প্রথম পাদে ভুজ কোটি দুটোই ধনাত্মক। এই 7 মানে কি, ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, এক্স অক্ষ ধনাত্মক দিকে। এই 9 মানে এক্স অক্ষ থেকে বিন্দুটির ওয়াই অক্ষ ধনাত্মক দিকে দূরত্ব। ভুলভাল বকছি? -7,9 বিন্দুটির অবস্থান কি হবে, শতবিষাভর, -7,9 বিন্দুটির অবস্থান, তাই মাপ। দ্বিতীয় পদে, তোমার সময় চলে গেছে, দ্বিতীয় পাদে অবস্থিত। কেন, কি করে বুঝলাম? কারণ দ্বিতীয় পদে ভুজ ঋণাত্মক হয়, কোটি ধনাত্মক। এখানে ভুজ -7 মানে আমার ওয়াই অক্ষ থেকে বিন্দুটা 7 ঘর এক্স অক্ষের এক সমান্তরালে 7 ঘর বাদ ঋণাত্মক দিকে রয়েছে, আর কোটির মান ধনাত্মক মানে এক্স অক্ষ থেকে 9 ঘর উপরে আছে। আমি একটা বিন্দু লিখলাম 7,-9, এটার অবস্থান কি বলবো, এটা কি বলবি তুই? বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। কেন? ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক। যদি -7 -9 বিন্দুটি হয়, তাহলে তৃতীয় পদে অবস্থিত। আরেকটু কথা দেখি, 5,0 এর বিন্দুর অবস্থান কি বলবো? 5,0 ও বলছে প্রথম পাদ, আর কেউ? প্রথম পাদ, বিন্দুটি এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ও এক্স অক্ষের ধনাত্মক দিকে
5 একক দূরে অবস্থিত। বিন্দুটি এক্স অক্ষের উপরে আছে, ও এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 একক দূরে আছে। যদি এখানে 5 শূন্য না থাকে 2 শূন্য থাকতো তাহলেও এক্স অক্ষের উপরেই হতো, এবং এক্স অক্ষ কী হতো, এক্স অক্ষের ধনাত্মক দিকে, আরও ক্লিয়ার হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে মূল বিন্দু থেকে 5 একক দূরে আছে। মূল বিন্দু থেকে যদি বিন্দুটা এইরকম থাকতো -4,0, বিন্দুটির অবস্থান কি বলতাম, বিন্দুটি এক্স অক্ষের উপরেই আছে, এক্স অক্ষের উপর, ও এক্স অক্ষের ঋণাত্মক দিকে মূল বিন্দু থেকে 4 একক দূরে আছে, দূরে অবস্থিত। এখানে কিন্তু -4 লিখিনি, কারণ ঋণাত্মক দিক বলে দিয়েছি বলে আর ওখানে মাইনাস দেব না। যদি বিন্দুটা এরকম থাকতো, তোমার 0, মনে করো 5, বিন্দুটি কি বলবো, বিন্দুটি কোথায় আছে, বিন্দুটি ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপর, ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তারপর মূল বিন্দু থেকে 5 একক উপরে আছে, মূল বিন্দু থেকে 5 একক উপরে আছে। যদি মাইনাস থাকতো তাহলে ওটাও ওয়াই অক্ষের উপরে বিন্দুটা হতো, কিন্তু মূল বিন্দু থেকে 5 একক, মানে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 5 একক নিচে অবস্থিত।